Can you hear me? Hello? আচ্ছা, কি বলে, I have started the recording, and another thing is that today you have to write a lot of notes, to be honest. So যদি সে মনে হয় অনেক বড় মানে একটু চেষ্টা করবো তাড়াতাড়ি লিখতে, ঠিক আছে? পারবো না? যত দ্রুত সম্ভব, আমি যখনই একটা স্লাইড শেষ করবো তত দ্রুত লিখবা, নাহলে আমার সাথে লিখবা। আর যদি কোনো সময় মনে হয় যে না, আমার বুঝতে আগে আগে বুঝা লাগবে, তাহলে সমস্যা নেই, 1 মিনিট ওয়েট করে আমার বুঝা শেষ করার পরে দ্রুত করে লিখবা। বাট সময়টা কম, মানে যত দ্রুত সম্ভব লিখতে হবে, অনেকগুলো স্লাইড আছে আজকে, ঠিক আছে? আর আমি রেকর্ডিং শুরু করছি, আমি জানি না সারা জয়েন করবে কিনা, বাট রেকর্ডিং যেন সে দেখে ফেলে। ওকে, সে জয়েন করলে করলো। ওকে, সো উই আর স্টার্টিং। ওকে, তো আজকে বেসিক্যালি রেডক্স রিয়াকশন, মানে আমরা আজকে রেডক্স কি, এগুলো কি বোঝা লাগবে, এগুলো সোজা, টু বি অনেস্ট, আইসিসির কনসেপ্ট। রেডক্স বলতে কি বুঝি আমরা? অক্সিডেশন আর রিডাকশন বুঝি। অক্সিডেশন কি? লস অফ ইলেকট্রনস। দেয়ার আর টু সাইন্স অফ অক্সিডেশন, দ্য গেইন অফ অক্সিজেন এন্ড দ্য লস অফ হাইড্রোজেন। আমার মনে হয় এগুলো আইসিসিতে পড়ছো। এই ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো, আমি যেভাবে এক্সপ্লেন করবো আমার সাথে লেখা শুরু করে দাও, তাহলে বেটার হবে, ঠিক আছে? না 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 না, আমার মানে স্লাইড লেখা শুরু করে দাও। আমি যত as I explain, you keep on writing, it will be easier for you. So oxidation is loss of electrons. There are two signs of oxidation: the gain of oxygen, loss of hydrogen. স্বাভাবিক, তিনটা ডেফিনিশন আছে, আমরা সবাই জানি। অয়েল রিগের কথা তো শুনছো, তাই না? তো অয়েল রিগ কি? অক্সিডেশন ইজ লস, রিডাকশন ইজ গেইন। তো এই ক্ষেত্রে ওইভাবেই হয়, অক্সিডেশন ইজ দ্য লস অফ ইলেকট্রনস, দেয়ার আর টু সাইন্স অফ অক্সিডেশন, দ্য গেইন অফ অক্সিজেন, আর একটা হচ্ছে দ্য লস অফ হাইড্রোজেন। অন্যদিকে রিডাকশন হচ্ছে দ্য গেইন অফ ইলেকট্রনস, দ্য সাইন অফ রিডাকশন আর দ্য গেইন অফ হাইড্রোজেন অ্যান্ড দ্য লস অফ, একই কথা, ওইটার উল্টা, দেখছো? এই আর কি। আর যখন একটা রিয়াকশনে অক্সিডেশন এবং রিডাকশন একসাথে হয়ে থাকে, ওইটাকে আমরা রেডক্স রিয়াকশন বলে থাকি। তো এগুলো খুবই সোজা, তুমি দেখতেই পারতেছো কিভাবে কি হইতেছে। আমরা একটা জিনিস, মানে আগে তুমি এটা লিখো, লিখার পরে আমি এক্সপ্লেন করব, তাড়াতাড়ি শেষ করো। এগুলো খুবই সোজা, একটু ফাস্ট হওয়া লাগবে। ওকে, ডিসপ্রপোর্শনের, আচ্ছা এটা না, আগে অক্সিডাইজিং ও রিডিউসিং এজেন্ট নিয়ে কিছু কথা বলা দরকার। তাহলে অক্সিডাইজিং এজেন্টটা কি? যে সাবস্টেন্সটা অক্সিডেশন করাইতে সাহায্য করে, বাট সে নিজে রিডিউসড হয় বাই গেইনিং ইলেকট্রনস, কথাটা বুঝছো? আর রিডিউসিং এজেন্ট কি? যে সাবস্টেন্সটা রিডাকশন করতে সাহায্য করে এবং সে নিজে অক্সিডাইজড হয় বাই লুজিং ইলেকট্রনস। এগুলো তো স্বাভাবিক, তাই না? তো ইকুয়েশনের মধ্যে আমরা যদি এই যে এই ইকুয়েশনটা দেখতেছো, ম্যাগনেসিয়াম কপার টু সালফেট আর MgSO4, আশা করে লিখছো। এখানে আমাকে বলো তো কোনটা অক্সিডাইজিং এজেন্ট আর কোনটা রিডিউসিং এজেন্ট? এখানে কি হইতেছে? ম্যাগনেসিয়াম ইজ বিং অক্সিডাইজড। কেন বলো তো? এই যে এটার অক্সিডেশন নাম্বারটা বাড়তেছে, তাই না? এটা কি হইতেছে? 0 থেকে 2+ হইতেছে সে। তো এই ক্ষেত্রে ইট ইজ বিং অক্সিডাইজড, ইজন্ট ইট? সো ও কি হবে? ও যেহেতু নিজে অক্সিডাইজ হচ্ছে, ও বেসিক্যালি রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে, তাই না? আর অন্যদিকে CuSO4 ইজ বিং রিডিউসড, কারণ দেখতেই পারতেছে অক্সিডেশন নাম্বার 2+ থেকে 0 হইতেছে। এক্ষেত্রে কি হবে? CuSO4 যেহেতু নিজে রিডিউসড হইতেছে, সেক্ষেত্রে সে কি হবে? অক্সিডাইজিং এজেন্ট হবে। দ্যাট ইজ ফর অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট ইজ। তো দ্য ম্যাগনেসিয়াম মেটাল ইজ রিডিউসিং এজেন্ট বিকজ ইট ইজ, ওই একই কথা, যে একটু লিখছি ওইটা। তো এগুলো লিখো, ইজি। দিস আর ভেরি ইজি, একটু তাড়াতাড়ি লিখো, কারণ এগুলোর উপরে তো সময় নষ্ট ইচ্ছা করতেছে না।
Done. Okay, so the next part is disproportionation reaction. It's a special redox reaction where an element is simultaneously oxidized and reduced at the same time. So it's pretty simple. You can see this is an example, a prime example of disproportionation reaction. So what is happening here? You can see that H2O2 is being reduced and also oxidized at the same time. How? You can just check out the oxidation number -1 থেকে হাইড্রোজেন এখানে 2 মাইনাস হচ্ছে আর অক্সিজেনটা কি হইতেছে -1 থেকে 0 হইতেছে যখন অক্সিজেন তৈরি হয়। সো এটা লিখে ফেলো, ইজি, তাড়াতাড়ি। শেষ? ডান? It shouldn't take that much time to write this. শেষ? ওকে, এগুলা লেখা শুরু করো। This two slide is very easy. It's about oxidation number. এখানে এক্সপ্লেন করার মতো টু বি অনেস্ট কিছু নাই, ইজি, বাট স্টিল নোটস লেখার সময় যদি কোনো লাইন বুঝো না আমাকে বলবা, ঠিক আছে? প্লিজ টেল মি when you're done.
কিরে শেষ নাকি? শেষ, আগে ওটা বলো। দেখো, for molecules with two nonmetals, the element with higher electronegativity will have the negative sign. Okay, what they're trying to say is that uh, for molecules with two nonmetals, the element with higher electronegativity will have the negative sign. HCl, দুইটাই নন মেটাল, এটা পজিটিভ এটা নেগেটিভ হবে কেন? বিকজ ইউ নো ওয়াই, কেন বুঝছো? হ্যাঁ, ঠিক আছে, এই আর কি। এখন চলে যাই আমরা গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এলিমেন্টসে। দেখো, এগুলোও খুবই সোজা, আইজিসিতে পড়ছো। রিঅ্যাক্টিভিটি অফ মেটালস ডিপেন্ড অন দ্য টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রনস। মেটালস আর মোর রিঅ্যাক্টিভ ওয়েন দে হ্যাভ আ হায়ার টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রনস, এটা স্বাভাবিক। আর এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো শিখা লাগবে ডাউন। এটা তো তুমি জানো যে যত নিচে যাবা তত বেশি গ্রুপ ওয়ান আর গ্রুপ টুর রিঅ্যাক্টিভিটি বাড়বে। কেন বাড়বে এটার একটা কারণ আছে। আর এটার কারণ হচ্ছে যে আহ, প্রথমত হচ্ছে আয়নাইজেশন এনার্জি নিয়ে। মনে আছে ইউনিট ওয়ানে আমরা পড়ছিলাম, মানে কেন বলতো আয়নাইজেশন এনার্জি ডিক্রিজ করে তুমি যখন মানে গ্রুপ ওয়াইজ যাও নিচে, কেন বলতো আয়নাইজেশন এনার্জি ডিক্রিজ করে, বলতে পারবা? হুম, why does the ionization energy decreases as you go down the group? I've taught you in unit 1, I think you have forgotten. That's your fault, don't revise। কি বলবো সত্যি কথা বলতে, এখানে যে লেখা আছে ionization energy decreases due to an increase in the electron shielding and a decrease in the effective nuclear charge. What they're trying to say is pretty simple, like as you go wait 1 minute, as you go down the group, what is happening? The number of shells of each and every element is increasing, isn't it? Right? So what is happening? তোমার নিউক্লিয়ার চার্জ তো ঠিক আছে, নিউক্লিয়ার চার্জও বাড়তেছে, সেই ক্ষেত্রে কি হইতেছে? দ্য আউটার মোস্ট ইলেকট্রন ইজ গোয়িং ফার্দার অ্যাওয়ে, ইজন্ট ইট? তো ডিস্টেন্স বাড়তেছে, আউটার মোস্ট ইলেকট্রন, মানে আউটার মোস্ট ইলেকট্রন ডিস্টেন্স বাড়তেছে অ্যাজ ইউ গো ডাউন দ্য গ্রুপ ফ্রম দ্য কি কি বলে ওটা, ওই যে নিউক্লিয়াস থেকে, তাই না? এবং আরেকটা ব্যাপার হচ্ছে ভিতরে কি এক একটা মানে মানে যত নিচে যাচ্ছে, মানে ইনার্শিয়াল অ্যাড হচ্ছে, আগে ছিল একটা এখন আরেক দুইটা, পরে তিনটা, তো এরকম বেড়ে যাচ্ছে, তাই না? তো এই শেল বেড়ে যাওয়ার কারণে ইলেকট্রনের সংখ্যাও বাড়তেছে, ইজন্ট ইট? তাহলে আমাকে বলো তো, শিল্ডিং, শিল্ডিং যেটা আমরা বলে থাকি, শিল্ডিংটা কি? দ্য রিপালশন বিটুইন দ্য ইনার্শিয়াল ইলেকট্রনস অ্যান্ড দ্য আউটার মোস্ট ইলেকট্রনস। তো আমরা যত নিচে যাবো শিল্ডিং বাড়বে না কমবে? শিল্ডিং বাড়বে, তাই না? শিল্ডিং উইল ইনক্রিজ, এবং শিল্ডিং বেড়ে যাওয়ার কারণে তোমার ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমে যাবে নিউক্লিয়াসের সঙ্গে আউটার মোস্ট ইলেকট্রনের। অ্যাজ আ রিজাল্ট কম এনার্জি লাগবে ইলেকট্রনকে তার শেল থেকে সরানোর জন্য। সেই ক্ষেত্রে ওই কম এনার্জিটা কি, ওই এনার্জিটা কি আমরা আয়নাইজেশন এনার্জি বলি। এখন বুঝছো কেন মানে আয়নাইজেশন এনার্জি কমে গ্রুপ ওয়াইজ? হ্যাঁ, তো এটাই আর কি। লিখে ফেলো এগুলা আসলে, মানে আর তো এখানে কিছু বলার নাই। ওয়েন গ্রুপ ওয়ান মেটালস রিঅ্যাক্ট দে ফর্ম এম প্লাস আয়ন, স্বাভাবিক হিসাব। গ্রুপ ওয়ানের তো জানো এন এ প্লাস, এরপরে কি আরো আছে এল আই প্লাস, তাই না? এগুলো তো ওইটারই আর কি এম প্লাস আয়ন বলতেছে। আর গ্রুপ টু তো বুঝতেই পারতেছে, এগুলো সব লিখে ফেলো। এই স্লাইড, এই স্লাইড লেখার পরে সেকেন্ডটায় চলে যাবো তাড়াতাড়ি।
হ্যাঁ, আমি আসলে পড়াচ্ছি ভাই। ওকে, শেষ। প্লিজ বি আ লিটল বিট ফাস্ট। এগুলো তো বললাম না, আমি এক্সপ্লেনেশনের সাথে সাথে লেখা শুরু করে দিবা, তাহলে ইজি হবে। হুম। নেক্সটে আসো রিয়াকশন অফ দ্য মেটালস। এগুলো আসলে সত্যি কথা বলতে কিছু বলার নাই, আলাদা করে এক্সপ্লেন করার মতো কিছু না, কারণ এগুলো সব মুখস্থ করতে হবে আনফরচুনেটলি। তো রিয়াকশনের আমি কিছু বলতে পারবো না। দেখো, গ্রুপ 1 গ্রুপ 2 মেটালস রিয়াক্ট সিমিলারলি উইথ ফলোয়িং রিয়েজেন্টস। অক্সিজেনের সাথে রিয়াক্ট করলে ভায়োলেন্টলি when heated to produce a metal oxide। অক্সিজেনের রিয়াক্ট করলে মেটাল অক্সাইড তৈরি করে। আর গ্রুপ 2 ও সমান। ক্লোরিনের ক্ষেত্রে ওইটা, ওই সরি, এটাই। এরপরে গ্রুপ 2 সেম ওয়াটারের সঙ্গে কি তৈরি করে ওই। আর এখানে গ্রুপ 2 কিছু দুইটা এক্সেপশন আছে। গ্রুপ 2 তে বেরিলিয়াম আছে, যেটা বেসিক্যালি পানির সঙ্গে রিয়াক্ট করে না। তবে আদার গ্রুপ 2 মেটালস, বেরিলিয়াম বাদে বাকিগুলো সব কিন্তু কোল্ড ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করে কি তৈরি করার জন্য? মেটাল হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন তৈরি করার জন্য। আর অন্যদিকে আরেকটা এক্সেপশন হচ্ছে ম্যাগনেসিয়াম, যেটা বেসিক্যালি কোল্ড ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করে এমজিওএইচ আর হাইড্রোজেন তৈরি করার জন্য। আর আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়াম আবার স্টিমের সঙ্গেও রিয়াক্ট করে, মানে যখন তুমি স্টিম পাস করবা হিটেড ম্যাগনেসিয়ামের উপর দিয়ে, তখন এইটা তৈরি হবে। এই দুইটা একটু এক্সেপশন লিখে ফেলতে পারো। কিছু করা হয় না, মানে করা হয় বলতে কি, ম্যাগনেসিয়াম অক্সাইড তো অনেক ইম্পর্টেন্ট একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। হাইড্রোজেন একটা বাই প্রোডাক্ট, বাট ওইটা ইম্পর্টেন্ট, এমজিওটা ইম্পর্টেন্ট। কেন এই প্রশ্ন কেন? অবশ্যই নিশ্চয়ই কোনো এটার পারপাস আছে। যেমন ম্যাগনেসিয়াম অক্সাইডের কথা যদি চিন্তা করে থাকি, এটার কাজ হচ্ছে তোমার ওই সিরামিক আছে না, সিরামিক, তোমার যে প্লেট আছে, এরপরে তোমার ওই শোকেসের ভিতরে তোমার ইয়ে থাকে না, ওই যে কাপ, যেগুলো তোমার মেহমানদের মনে করো ইউজ করা হয়, আর মেহমানরা আসলে মনে করো সার্ভ করার জন্য ইউজ করে, এগুলোতে কাজে আসে। ম্যাগনেসিয়াম অক্সাইড একটা মিনারেল বেসিক্যালি। তো কেমিস্ট্রি ইজ এন ইন্টেগ্রাল, মানে অ্যাক্ট ইজ এন ইন্টেগ্রাল পার্ট ইন আওয়ার ডেইলি লাইফ বেসিক্যালি। অনেক জিনিস আছে যেগুলো কেমিস্ট্রি ছাড়া হবে না। ফিজিক্স ওকে ফাইন, ইট ডিকটেটস আওয়ার এভরিডে লাইফ লজিক্যালি, বাট কেমিস্ট্রির অনেক জিনিস আছে এবং রিয়াকশনাল প্রোডাক্টস যেগুলো বেসিক্যালি মাস্ট লাগবে। ইভেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট ইট টু ডিকটেট, ইট উইল ডিকটেট আস। কেমিস্ট্রি জিনিসটাই অনেক মানে কিছু কিছু ক্ষেত্রে উইয়ার্ড, আবার কিছু কিছু ক্ষেত্রে এক্সাইটিং ইন্টারেস্টিং আসবে। যেমন এই রিয়াকশনগুলো হচ্ছে, রিয়াকশনগুলো হবেই, মানে এগুলো তুমি স্টপ করতে পারবে না, তাই না? এবং মেইন কথা হচ্ছে এগুলো কি তুমি ফিজিক্স, মানে তুমি কি মানে লাইক আর কত তুমি এক্সপ্লেন কেন রিয়াক্ট করে। হ্যাঁ, হয়তো বা আমরা কিছু একটা লজিক দিতে পারি যে এটার জন্য এটা হইতে পারে, আমরা একটা লজিক দিছি না যে রিঅ্যাক্টিভিটি বেড়ে যায় এই জন্য তোমার এগুলো রিয়াক্ট করে, তাই না? গ্রুপ 1 আর গ্রুপ 2 এলিমেন্টস গুলো কিন্তু রিঅ্যাক্টিভিটি কেন বাড়ে? ওই যে আয়নাইজেশন এনার্জির জন্য বাড়ে, মানে ওই এক্সপ্লেনেশন তো আশা করি বুঝছো, তাই না? তো এই যে, সো এটা একটা রিজন, বাট এটার পিছনে আরো অনেক রিজনও থাকতে পারে। সো কেমিস্ট্রি আর কি, মানে একটা রিয়াকশন যেটা হবে নেচারে, ওটা হবেই, ওটা তুমি স্টপ করতে পারবে না। এই যে মেটালের কালার কিংবা গ্যাসের কালার, হ্যান্ড কালার, টেন কালার, এইগুলা তো আর মানে এখন তুমি এটা কি করবা? এগুলা তো আর লাইক লাইক যে কালার ওই কালারই তো আমরা দেখি, তাই না? মানে টেস্ট করে দেখা গেছে এই কালার দেখাচ্ছে, সো ইয়া ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট কালারস ডে। আনলাইক ফিজিক্স where you can like do the math and then do something, মানে ম্যাথ করে তুমি থিওরি চেঞ্জ করতে পারো, কিংবা তোমার ভাষ্য মতে কিছু একটা বলতে পারো। কেমিস্ট্রিতে অনেক জিনিস আছে যে মনে করে মুখস্থ করা লাগে, কারণ ইট ইজ হোয়াট ইট ইজ। এই আর কি, শেষ। Please be a little bit fast. Done. এখন রিয়াকশন অফ অক্সাইডস এন্ড হাইড্রোক্সাইডস, একটু আগে যেন আমরা অক্সাইডস আর হাইড্রোক্সাইডস যে বানাইছি,
ওই যে অক্সিজেন, ক্লোরিন আর পানির সঙ্গে রিঅ্যাক্ট করলে আমরা একটু আগেই দেখছি যে গ্রুপ 1 গ্রুপ 2 এলিমেন্টস রিঅ্যাক্ট করলে কি তৈরি করে, মেটাল হাইড্রোক্সাইড তৈরি করে, তাই না? তখন এই মেটাল হাইড্রোক্সাইডের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো শেখা লাগবে। প্রথমত, all group 1 and group 2 compounds have a white color. That means magnesium hydroxides being produced for both group 1 and group 2, they are all white in color. Did you get my point? Secondly, hello, বুঝছো? Secondly, oxides of group 1 and group 2 are basic. This makes them react well with both water and acid. This is very good. অবশ্যই মনে রাখবা যে তার মানে কি, মানে যে অক্সাইডস গুলো গ্রুপ 1 গ্রুপ 2 থেকে তৈরি হয় এগুলো সব বেসিক। তার মানে ম্যাগনেসিয়াম অক্সাইড বেসিক না? অবশ্যই বেসিক। তো বেসিক হওয়ার কারণে তারা অ্যাসিডসের সঙ্গে রিঅ্যাক্ট করে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে। আর when group 1 or group 2 oxides react with water, they form metal hydroxides. ওই সেম অক্সাইড তুমি যখন পানির সঙ্গে রিঅ্যাক্ট করবা, ম্যাগনেসিয়াম অক্সাইডকে পানির সঙ্গে রিঅ্যাক্ট করলে কিন্তু আবার ইয়ে হয়, মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডই তৈরি হয়, বুঝছো? তো ইদার তুমি ডিরেক্টলি মেটালটাকে রিঅ্যাক্ট করো, কিংবা ওইটার ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্মটাকে মেটাল পানির সঙ্গে রিঅ্যাক্ট করো, বুঝছো? ইদার ওয়ে তুমি মেটাল হাইড্রোক্সাইড পাবা, মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড পাবা। এখন কিছু এক্সেপশন আছে, যে একটু আগে বললাম না ম্যাগনেসিয়াম আর বেরিলিয়ামের ক্ষেত্রে। বেরিলিয়াম অক্সাইড ইজ অ্যান এক্সেপশন, এজ ইট ডাজ নট রিঅ্যাক্ট উইথ ওয়াটার। কারণ অবশ্যই বুঝতে পারতেছো বেরিলিয়ামই যেহেতু পানির সঙ্গে রিঅ্যাক্ট করে না, তাহলে আর বেরিলিয়াম অক্সাইড কীভাবে পানির সঙ্গে রিঅ্যাক্ট করবে, তাই না? আর দ্বিতীয় কথা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড তো রিঅ্যাক্ট করে, তবে স্লোলি, এখানে লেখা আছে স্লোলি উইথ কোল্ড ওয়াটার টু ফ্রম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আর অক্সাইডস অফ ইদার গ্রুপ রিঅ্যাক্ট উইথ ডাইলিউট অ্যাসিড টু প্রডিউস সল্ট অ্যান্ড ওয়াটার। হ্যাঁ, এটাও হইতে পারে, যেমন একটা এক্সাম্পল দিতে পারি, ম্যাগনেসিয়াম অক্সাইড ডাইলিউট অ্যাসিড H2, এই যে H2SO4, H2SO4 ডাইলিউট হচ্ছে লেস কনসেন্ট্রেটেড, কনসেন্ট্রেটেড আছে আবার ডাইলিউট আছে, দুই ধরনের অ্যাসিড আছে। কনসেন্ট্রেটেড অ্যাসিড ইজ মোর স্ট্রঙ্গার দেন ডাইলিউট অ্যাসিড, কারণ ডাইলিউটে বেশি পানি থাকে, তাই না? ডাইলিউট মানে কি, পানি বেশি। তো ম্যাগনেসিয়াম অক্সাইড আর H2SO4 রিঅ্যাক্ট করলে কি তৈরি করবে, আমাদের MgSO4 প্লাস আর কি তৈরি করতে পারে, পানি তৈরি করবে, তাই তো? আর কি তৈরি করবে, এই হচ্ছে কি, তাহলে আমাদের কি এখানে সল্ট তৈরি হয়ে গেছে, আর সাথে কি তৈরি হয়ে গেছে, পানি তৈরি হয়ে গেছে, তাই না? অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু দিস লজিক রাইট হিয়ার। লিখে ফেলো প্লিজ তাড়াতাড়ি। আর এখানে আরেকটা ইয়ে আছে, সলিউবিলিটি। দেখো, সলিউবিলিটি অফ গ্রুপ 2 কম্পাউন্ডস আর -1 এন আয়ন সাচ এজ হাইড্রোক্সাইড ইনক্রিজেস as you go down the group, মানে যত তুমি নিচে যাবা হাইড্রোক্সাইডের সলিউবিলিটি গ্রুপ 1 গ্রুপ 2 কম্পাউন্ডস এর, মানে গ্রুপ 2 উপরে কি বেরিলিয়াম, এরপরে ম্যাগনেসিয়াম, এরপরে ক্যালসিয়াম, তাই না? যত নিচে যাবা প্রত্যেকটা ক্যালসিয়াম মানে প্রত্যেকটা হাইড্রোক্সাইডের সলিউবিলিটি কমা শুরু করে, বুঝছো? সরি, বাড়া শুরু করে, বুঝছো? আর সবচেয়ে মোস্ট সলিউবল গ্রুপ 2 হাইড্রোক্সাইড তাহলে কি হবে ভাইয়া? বেরিয়াম হাইড্রোক্সাইড হবে, কারণ বেরিয়াম সবচেয়ে নিচে। আর the solubility trend of group 2 compounds with 2 minus ions such as sulfates or carbonates is the opposite to the hydroxide trend. মানে কি, মানে তুমি যত নিচে যাবা কমবে, ঠিক আছে? decreases down the group for both, like যতগুলা সালফেটস তৈরি হবে গ্রুপ 2 এলিমেন্ট দিয়ে, মনে করো বেরিয়াম সালফেট কিংবা বেরিয়াম কার্বনেট, এগুলো প্রত্যেকটার সলিউবিলিটি কমা শুরু করবে যত তুমি গ্রুপ ওয়াইজ নিচে যাবা। জাস্ট উল্টা অফ গ্রুপ 2 হাইড্রোক্সাইডের ট্রেন্ড, সলিউবিলিটি ট্রেন্ড, বুঝছো? হ্যাঁ, এই আর কি। লিখে ফেলো দুইটা স্লাইড, তারপর আমাকে বলিও, ঠিক আছে?
আর ইউ ডান? Okay, so let's move on to the next part. Identification of ions and gases. Flame test শিখা লাগবে। দেখো flame test কিভাবে করে। Flame test basically are used to identify the presence of a cation on a compound. কিছু steps carry out করা লাগে flame test করার জন্য। প্রথমত হচ্ছে wear your safety goggles and do the test in the fume cupboard. ঠিক আছে, তোমার সেফটি goggles করবে এবং টেস্টটা ফিউম কাভার্ডের ভিতরে করতে হবে। কেন বলো তো? কারণ বুঝতেই পারতেছো অনেকগুলো গ্যাসেস এগুলো টক্সিক, সেই ক্ষেত্রে যেটা এনভায়রনমেন্টে মিক্স হইলে তোমার তোমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হবে, তাই না? এই জন্য ফিল্ম কাভার্ডের ভিতরে এটা করা উচিত। দ্বিতীয় হচ্ছে অ্যাড ড্রপস অফ কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড টু দ্য মেটাল কম্পাউন্ড এন্ড মিক্স। তো যে মেটাল কম্পাউন্ডের মধ্যে যে আয়নটা আছে, মানে যে আয়নের, যে ক্যাটায়নের, মেটাল তো আমরা জানি ক্যাটায়ন থাকে তাই না কম্পাউন্ডে, তো যে ক্যাটায়নের মানে প্রেসেন্সটা আমরা ডিটারমাইন করতে যাচ্ছি ফ্লেম টেস্টের মাধ্যমে, ওই কম্পাউন্ডের উপরে আমরা কয়েকটা ড্রপস অফ কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করব, ড্রপ মানে অ্যাড করব এবং মিক্স করব। এটা কি করে? দিস উইল কজ দ্য ফর্মেশন অফ আ মেটাল ক্লোরাইড which is volatile and easy to be tested with the flame, তাই না? ফর এক্সাম্পল এম এক্স, এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড কম্পাউন্ড যেটার মধ্যে আমাদের মেটালটা আছে, ঠিক আছে? দ্য মেটাল কি, দ্য মেটাল আন্ডার টেস্ট, ইজন্ট ইট? হ্যালো, মেটাল আন্ডার টেস্ট, যেটাকে তুমি যখন HCl এর সঙ্গে রিয়াক্ট করবা সেক্ষেত্রে কি হবে, MCl আর HX তৈরি হবে। তো এই ক্ষেত্রে যে তোমার ইয়েটা তৈরি হয়ে গেছে, ভোলাটাইল ভোলাটাইল মেটাল ক্লোরাইডটা তৈরি হয়ে গেছে। এই মেটাল ক্লোরাইডটা আমাদের জরুরি, কারণ এই মেটাল ক্লোরাইডকে কি করব, হিট আ প্ল্যাটিনাম ওরা নাইক্রোম ওয়্যার। কেন প্ল্যাটিনাম আর নাইক্রোম ওয়্যার ইউজ করা হয়, কেন? কারণ বোথ টাইপস অফ ওয়্যারস আর মেড অফ ইনার্ট মেটালস। ইনার্ট তো বসো আনরিয়েক্টিভ, এই ক্ষেত্রে তারা নিজেরা মনে করো ইয়ের সাথে রিয়াক্ট করবে না, মানে কি বলে, এই MCl সলিউশনের সঙ্গে রিয়াক্ট করবে না। কারণ যদি প্ল্যাটিনাম আর নাইক্রোম রিয়াক্ট করতো তাহলে তো আমাদের আসল ফ্লেম কালার দেখতে পারলাম না, অন্য কিছু তৈরি হয়ে গেল না, তাই না? সো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা প্ল্যাটিনাম কিংবা নাইক্রোম ওয়্যার ইউজ করবো বানসেন বার্নারে হিট করার জন্য। তারপর এটা কি ক্লিন, মানে কেন হিট করব, মানে বানসেন বার্নারে কিছু সময়ের জন্য ধরে রাখবো ওটার সামনে, কেন? কারণ ওটাকে ক্লিন করার জন্য। কারণ আগুন দিয়ে ওইটাকে মনে করো একটু পুড়ায় দিলে এই মাঝখানে মানে এই টিপের মধ্যে যে ইয়ে থাকে না, মানে টিপটা মনে করো ক্লিন হয়ে যায়। আগুনটা বেসিক্যালি মনে করো পুরো ধরনের মাইক্রো অর্গানিজমস কিংবা ডাস্ট সরায় ফেলে, বুঝছো? তারপর ডিপ দ্য ওয়্যার ইন দ্য মেটাল কম্পাউন্ড টু টেক আ স্মল স্যাম্পল। এরপরে আমরা এই সলিউশন স্যাম্পল মনে করো ইয়েতে আছে একটা, তোমার একটা বাটির মধ্যে আছে। এই সলিউশন স্যাম্পলের মধ্যে এই হিটেড ওয়্যারটা আমরা ইয়ে করব, ডিপ করব, বুঝছো? ডিপ তো বুঝো তাই না? আঙ্গুল যেভাবে মনে করো পানি গ্লাসের মধ্যে মনে করো ঢুকাও, ওটাকে তো ডিপ বলে, বুঝো না? হ্যালো, হোল্ড দ্য ওয়্যার, এরপরে ডিপ করার পরে উঠাই ফেললাম, তারপর হোল্ড দ্য ওয়্যার ইন দ্য ফ্লেম, মানে ভিজাবো আর কি, ভিজাইলাম। তারপর হোল্ড দ্য ওয়্যার ইন দ্য ফ্লেম অফ দ্য বানসেন বার্নার আর অবজার্ভ ইটস কালার। তারপর ওই সেম বানসেন বার্নার ফ্লেমের পাশে এনে ওইটাকে ধরে রাখবো। নাও ইউজ দ্য ফ্লেম কালার্স বিলো টু আইডেন্টিফাই দ্য মেটাল ক্যাটায়ন। যে ফ্লেম কালারটা দেখা যাবে, তো ওই ফ্লেম কালার অনুযায়ী তুমি আইডেন্টিফাই করো। ব্রাইট রেড হইলে এটা, এটা হইলে এটা, এটা হইলে বুঝতেই পারতেছো, ঠিক আছে? শুধু এই দুইটা মেটাল দিবে না, প্রডিউসার কালারলেস ফ্লেম কালার, এই দুইটা ফ্লেম কালার দিয়ে থাকে না, বুঝেছো? তবে দুইটা মেজর প্রবলেম হচ্ছে ফ্লেম টেস্টের মধ্যে, ইট ইজ নট ইজি টু জাজ দ্য ফ্লেম কালার। তোমার চোখে হয়তো বা অন্য কিছু, আমার চোখে হয়তো বা অন্য কিছু। ডিটেক্টিং কালার ইজ সাবজেক্টিভ, এই জন্য এটা একটা সমস্যা, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে কন্টামিনেশন অফ ক্যাটায়নস, ইট ইজ Na+ কুড এফেক্ট দ্য ফ্লেম কালার। Na+ কিছু মানে কিছু কিছু ক্ষেত্রে Na+ ইয়ে করে ফেলে, নিজে কন্টামিনেট করে ফেলে। লাইক ফর এক্সাম্পল মেটাল কম্পাউন্ডের মধ্যে K+ আছে, কিন্তু দেখা গেল Na+ কিছু মানে স্যাম্পলে মনে করো Na+ আছে, মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে Na+ আছে, যেটা বেসিক্যালি K+, মানে K+ থাকতে তো লাইলেক হওয়ার কথা, বাট ওইটা নিজে কন্টামিনেট করে অরেঞ্জ দেখায়। তো এই ক্ষেত্রে কি নেগেটিভ টেস্ট হয়ে গেল না? অ্যাকচুয়াল কালার তো আমরা আইডেন্টিফাই করতে পারিনি, ঠিক আছে? এই দুইটা হচ্ছে মেজর প্রবলেম ফ্লেম টেস্টের ক্ষেত্রে, আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? ফুলটা লিখে ফেলো, তারপরে আমাকে বলিও। আর হ্যাঁ, আরেক, আচ্ছা এটা শেষ করার পরে, আচ্ছা এখন কিভাবে ফ্লেম কালারটা হয় এটা একটু বুঝে নাও, তারপরে লেখা শুরু করবা, ইজি হবে। দেখো সোর্স অফ ফ্লেম কালার যেটা, খুবই সোজা।
গ্রাউন্ড স্টেট অফ এন ইলেকট্রন ইজ ইটস লোয়েস্ট পসিবল এনার্জি লেভেল। আমরা সবাই জানি এক একটা অরবিটাল এক একটা এনার্জি লেভেলে আছে। তার মানে কি এই এনার্জি লেভেলে মনে করো আছে 500, মনে করো 4000, আবার এই এনার্জি এই আছে মনে করো 6000। বুঝছো কি বলছি? আর এটাই মনে করো আছে 10,000। মানে এনার্জি লেভেল বলতে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি দ্যাট ইচ অরবিটাল অর ইচ এনার্জি লেভেল পসেসেস। বুঝছো? মানে যে ইলেকট্রনটা এই এনার্জি লেভেলে কিংবা এই অরবিটালে থাকবে সে 4000 প্রসেস করবে এনার্জি। এখানে হলে 6000 যে ইলেকট্রন, এখানে যে ইলেকট্রন 10,000। কথাটা বুঝছো কি বলছি? এটাকে এনার্জি লেভেল বলে। এখন মনে করো যখন ইলেকট্রনস এনার্জি গেইন করে তারা হায়ার এনার্জি লেভেলে যায়। দিস নিউ স্টেট ইজ নোন এজ এক্সাইটেড স্টেট। মনে করো থার্ড শেল থেকে সেকেন্ড শেলে একটা ইলেকট্রন গেল। থার্ড শেলে মানে যে ইলেকট্রনটা থার্ড শেল থেকে যাচ্ছে ওই থার্ড শেলকে আমরা কি নাম দিব? গ্রাউন্ড স্টেট দিব। কথাটা বুঝছো কি বলছি? আর যেখানে সে যাবে ওই সেকেন্ড শেলের কি নাম দিব? এক্সাইটেড স্টেট। বুঝছো? হ্যালো? এক্সাইটেড স্টেট। ঠিক আছে? তো তাহলে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাইতে যে প্রসেসটা ওটাকে কি বলি আমরা? এক্সাইটেশন বলি। ঠিক আছে? এটাকে এক্সাইটেশন বলি। ওকে, এখন সে কিছু সময়ের জন্য ওই এক্সাইটেড স্টেটে থাকে, আবার দ্য ইলেকট্রন মুভস টু দি এক্সাইটেড স্টেট when it absorbs, মানে আমরা যে হিট এনার্জি দিছি না, হিট এনার্জিটা কোথা থেকে পাইতেছি? যে নাইক্রোম কিংবা প্ল্যাটিনাম ওয়্যার আমি যে ফ্লেম কালার এখানে আনছি, মানে মানে ভিজায় যে আনছি, তো কি হয় এটা কিন্তু কি, এটা হচ্ছে তোমার ওই ক্যাটায়নের অ্যাটমের কথা বলতেছি। বুঝছো আমি কি বলছি? দিস ইজ দ্য অ্যাটমিক স্ট্রাকচার অফ ক্যাটায়ন। ডিড ইউ গেট মাই পয়েন্ট? দ্য ক্যাটায়ন আন্ডার টেস্ট। ডিড ইউ গেট মাই পয়েন্ট? দ্য অ্যাটমিক। তো কি হয়, আমি কানলাম সামনে ফ্লেমের এখানে, তো যেটা হয় যেটা বললাম গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যায় কিভাবে? হিট এনার্জি অ্যাবজর্ব করে। কোথা থেকে হিট এনার্জি অ্যাবজর্ব করে? বানসেন বার্নার ফ্লেম থেকে হিট এনার্জি অ্যাবজর্ব করলো, ইলেকট্রনটা গেল এক্সাইটেড স্টেটে, কিন্তু সে বেশি সময়ের জন্য থাকে না ইন দ্য ফর লং। দে মুভ ব্যাক ইমিডিয়েটলি টু দ্য গ্রাউন্ড স্টেট। আবার তোমার এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে আবার ফিরে আসে। বুঝছো? তো এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে ফিরে আসে। তো আমি একটু উল্টা বলছি টু বি অনেস্ট। এখানে ওরা এক্সাইটেড স্টেটটা অন্যটা ধরছে, ওরা এটা ধরছে এক্সাইটেড স্টেট, সরি। আর এটাকে কি ধরছে? গ্রাউন্ড স্টেট বলছে। বুঝছো? সরি, উল্টা ধরছে। হ্যাঁ, তো এই উপরে গেছে, আবার কি গ্রাউন্ড স্টেটে ব্যাক করে আফটার পিরিয়ড, মানে স্মল পিরিয়ড অফ টাইম। ওয়াইল ইটস ব্যাকিং, যখন সে আবার ব্যাক করে রিটার্ন করে তখন সে এনার্জি রিলিজ করে। while moving to its ground state the electron releases energy in the form of light। ঠিক আছে? লাইট এনার্জি রিলিজ করে থাকে। The light emitted has different wavelengths in the visible part of the spectrum। আমরা সবাই জানি ভিজিবল স্পেকট্রামটা কি? ভিভ গিয়ার, তাই না? 700 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার পর্যন্ত, ইজেন্ট ইট? ভিজিবল লাইট। এবং এটা ভিজিবল লাইটে কি কয়টা কালারে ভাগ করা? 7টা কালারে ভাগ করা, ভিভ গিয়ার, ইজেন্ট ইট? নাকি জানো না তুমি এটা? রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট। তো 700 থেকে 400 ন্যানোমিটারের ওয়েভ, মানে 700 থেকে 400 ন্যানোমিটারের মধ্যে ওয়েভলেন্থের কোনো ওয়েভ যদি বের হয়ে আসে, ওইটা আমরা দেখতে পারবো কি দেখতে পারবো না? অবশ্যই দেখতে পারবো, তাই না? কারণ এটা ভিজিবল লাইট এর স্পেকট্রামে পড়ে থাকে। এবং প্রশ্ন থাকতে পারে এখানে ওয়েভের কথা কিভাবে আসলো ভাইয়া? তো প্রথমত হচ্ছে একটা ফর্মুলা আছে, তুমি ফিজিক্সে হয়তো বা পড়ছো, ই ইজ ইকুয়াল টু এইচ এফ, তাই না? পড়িছো না? ই ইজ ইকুয়াল টু এইচ এফ। এইচটা কি? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। জানো কি জানো না? না তোমার ফিজিক্স নাই সত্যি কথা বলতে? এক্স্যাক্টলি। আচ্ছা, ফিজিক্সের একটা ফর্মুলা আছে, এটাকে হচ্ছে প্ল্যাঙ্কসের সূত্র, প্ল্যাঙ্কস ইকুয়েশন বেসিক্যালি, which basically relates energy with frequency and wavelength। তো ফ্রিকোয়েন্সিকে আমরা অন্যভাবে লিখতে পারি না, আমরা জানি v is equal to f lambda, তাই না? এটা তো পড়ছো, দিস ইজ দ্য ভেলোসিটি, ওয়েভ ভেলোসিটি is what? is equal to f lambda, isn't it? lambda কি? ওয়েভলেন্থ, তাই না? এটা পড়ছো না? এখন এই এফটাকে তুমি সাবজেক্ট যদি বানাও তাহলে কি হবে? ভি বাই ল্যামডা, তাই না? দেখছো, ই ইজ ইকুয়াল টু এইচ এফ। তাহলে এমন একটা এনার্জির অ্যামাউন্ট যেটা বেসিক্যালি করসপন্ড করে, মানে এখন বুঝছো এনার্জি এবং ওয়েভলেন্থ কিভাবে জড়িত? এই ইকুয়েশনের মাধ্যমে জড়িত। তাহলে মনে করো এনার্জির পরিমাণ, এমন একটা এনার্জি রিলিজ করছে, এমন একটা এনার্জির পরিমাণ, মানে এনার্জির ভ্যালু মানে রিলিজ করছে, যেটা বেসিক্যালি এমন একটা, এই ইকুয়েশনে বসালে এমন একটা ল্যামডার ভ্যালু যেটা এই রেঞ্জের ভিতরে পড়ে। বুঝছো?
তো ডিপেন্ডিং অন দ্য ওয়েভ লেন্থ দ্য কালার ভ্যারিজ, বুঝছো? ডিফারেন্ট, বুঝছো আমি কি বলছি? দ্য ওয়েভ লেন্থ অ্যান্ড দ্য কালার ডিপেন্ডস, মানে এখন আশা করি বুঝছো। তো মনে করো দেখা গেল এখান এই পার্টটা মনে করো তোমার অ্যাপেল গ্রিন দেখায়, এই পার্টের ওয়েভ লেন্থ মনে করো ব্রিক রেড দেখায়, এই পার্টে মনে করো অরেঞ্জ দেখায়, এই পার্টে ব্লু দেখায়। The wavelength and the color depends on the difference in the energy between the ground state and energy state. আচ্ছা, এই এনার্জির ভ্যালুটা বার করার জন্য ফর্মুলাটা কি? To find E, we need to use this formula right here. E is equal to H1 minus H2. আচ্ছা, actually আরেকটু easier হয়ে যাবে, E1 minus E2. Now, what is, একটু উল্টা বলছি, E2 minus E1. Now, what is this? This is energy value of, এগুলো লিখতে পারো, it will be easier for you to remember. Energy value of ground state, and this right here is the energy value of excited state. তাহলে এইটার ডিফারেন্সটা যদি বার করতে পারি তাহলে আমরা ই ভ্যালুটা বার করতে পারবো এই ফর্মুলাতে, বুঝছো আমি কি বলছি? এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাইয়া কিভাবে আমরা বুঝবো এই যে এই জিনিসটা বলছে ডিফারেন্স ইন এনার্জি বিটুইন দ্য গ্রাউন্ড স্টেট এন্ড এনার্জি স্টেট? প্রত্যেকটা মেটালের ক্ষেত্রে কিংবা প্রত্যেকটা ক্যাটায়নের ক্ষেত্রে এই ডিফারেন্সটা কিন্তু সমান থাকবে না। ফর এক্সাম্পল তোমার Na প্লাসের ক্ষেত্রে এই ডিফারেন্সটা হচ্ছে মনে করো 400, Ca2 প্লাসের ক্ষেত্রে এটা 600। তো ভ্যালু চেঞ্জ হচ্ছে, ওয়েভলেন্থও চেঞ্জ হবে। কথাটা বুঝছো কি বলছি? হ্যালো? This difference in energy levels, the difference in energy level, this difference, hello, in energy levels is not same for all the metal cations. কথাটা বুঝছো কি বলছি? সো অ্যাজ আ রেজাল্ট, আমি যে একটু আগে এক্সাম্পল দিলাম না তোমাকে, যে সোডিয়ামের ক্ষেত্রে এটা 400 হতে পারে কিন্তু কে এর ক্ষেত্রে এটা 600, যার ফলে 600 যেহেতু তাহলে কি ল্যামডার অন্য একটা ভ্যালু আসবে, তাই না? এই জন্য ল্যামডার অন্য ভ্যালু থাকার কারণে অন্য একটা কালার দেখাবে। কথাটা আশা করি বুঝছো। ডিফারেন্ট মেটালস এর এই যে এখানে লিখে দিয়েছে, ডিফারেন্ট মেটালস have different sized gaps between their energy levels that depend on their electronic configuration. For metals like you know আচ্ছা, কেন ম্যাগনেসিয়াম বেরিলিয়াম দেখায় না কেন? কারণ তারা যে এনার্জিটা রিলিজ করে ওইটার ওয়েভলেন্থটা, ওই এনার্জির ওয়েভলেন্থটা ইজ ফলস আউটসাইড দ্য ভিজিবল রেঞ্জ অফ লাইট, মানে 700 থেকে 400 বাইরে পড়ে, এই জন্য আমরা দেখতে পারি না। কথাটা বুঝতে পারছো কি বলছি? যে এনার্জির ওয়েভলেন্থ রিলিজ করে ম্যাগনেসিয়াম বেরিলিয়াম, ইট ডাজ নট ফল উইদিন দ্য 700 to 400 ন্যানোমিটার ভিজিবল লাইট রেঞ্জ। অ্যাজ আ রিজাল্ট উই কান্ট সি ইট। ভিজিবল লাইট মানে কি? এই রেঞ্জের ওয়েভগুলাই তো আমরা শুধু দেখতে পারি, বাকিগুলো তো দেখতে পারি না, তাই না? বুঝছো? হ্যালো? So would you write it down, all of them, please, both these slides, and then tell me fast. Did you write this? Are you done?
Done. Okay, next part is the next slide right here. Identification of halides data. Halide ions form a precipitate of silver halide when mixed with aqueous silver nitrate. So the silver nitrate is acidified with dilute hydrochloric acid to remove any traces of carbonate ion. Carbonate ions would give a false positive result when it reacts with silver. It is very important. হ্যালাইডস করার আগে মানে হ্যালাইড টেস্টটা করার আগে আমাদেরকে প্রথমত ইয়ে করে মানে প্রথমত মানে এই জিনিসটা ইম্পর্টেন্ট মানে হ্যালাইড আয়ন্স কিন্তু প্রেসিপিটেট তৈরি করে সিলভার হ্যালাইডের প্রেসিপিটেট তৈরি করে যখন আমরা এইটাকে অ্যাকোয়াস সিলভার নাইট্রেটের সঙ্গে রিয়াক্ট করে থাকি, ঠিক আছে? এইটা ইম্পর্টেন্ট। এখন সমস্যা হচ্ছে যে কার্বনেট আয়ন থাকলে সমস্যা, কারণ আমরা আইজিসিসে পড়িছি না কি যে ক্লোরাইড গিভস হোয়াইট প্রেসিপিটেট, তাই না? এখন কার্বনেট থাকলে তো নিজেও সে হোয়াইট প্রেসিপিটেট দিবে, কারণ কার্বনেট কম্পাউন্ডস আর হোয়াইট, ইজন্ট ইট? সো ওইটা যদি ওইটার হোয়াইট কালার আর এটার হোয়াইট কালার তো মানে কন্ট্রাডিক্টরি হয়ে যাবে, তাই না? সো এটা একটা প্রবলেম না? এই জন্য আমরা এক্সপেরিমেন্টটা করার কিংবা প্রসেসটা করার আগে, টেস্টটা করার আগে আমরা প্রথমে সিলভার নাইট্রেট সিলভার নাইট্রেটকে কি করি, অ্যাসিডিফাই করে দেই ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে, যাতে করে কোনো ধরনের যে কার্বনেট আয়ন থাকে সেটা মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করে বের হয়ে যাবে সল্ট হিসেবে। বুঝছো? কারণ এই যে একটু আগে যেটা বলছি, carbonate ions would provide a false positive result when it reacts with silver nitrate. Now it is hard to distinguish between the colors of precipitate, especially those of bromide and iodide. তো প্রথমত aqueous ammonia is added to the precipitate to confirm the result. আচ্ছা, সবকিছু শেষ হওয়ার পরে এই যে প্রেসিপিটেট বানানোর পরে আবারও দেখা যায় যে প্রেসিপিটেটের কালারগুলো দেখে ডিস্টিংগুইশ করতে প্রবলেম হয় কিংবা আইডেন্টিফাই করতে প্রবলেম হয়। এই জন্য লাস্টের একটা স্টেপ থাকে, সেটা হচ্ছে aqueous ammonia অ্যাড করা হয় প্রেসিপিটেটগুলোর মধ্যে এই রেজাল্টগুলোকে কনফার্ম করার জন্য। কেন? কারণ এগুলোকে ডিজলভ করায় ফেলে, ইট ডিজলভস দ্য ক্লোরাইড প্রেসিপিটেট, মানে তাদেরকে মেইন উদ্দেশ্যই হচ্ছে এই প্রেসিপিটেটগুলোকে ডিজলভ করা। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে সবাই আবার ডিজলভ হয় না। তুমি প্রথমে ডাইলুট অ্যামোনিয়া অ্যাড করবা, তারপর ইয়ে কি বলে কনসেন্ট্রেটেড অ্যামোনিয়া অ্যাড করা হয়। ডাইলুট অ্যামোনিয়া যদি অ্যাড করো যে প্রেসিপিটেটগুলোর মধ্যে, তাহলে কি হয় দেখো, এইটা ডিজলভ হয় কিন্তু এইটা ডিজলভ হয় না, এটা ডিজলভ হয় না। তাহলে আমরা ইজিলি কালারের পরে যদি কালার দিয়ে বোঝা যায় না, তবে এইটা দিয়ে আমরা শিওরলি বুঝে যাবো যে তোমার কি হচ্ছে, মানে ওইটা ক্লোরাইড। কথাটা বুঝছো কি বলছি? আর কনসেন্ট্রেটেড অ্যাড করলে এইটাও হয় আবার এইটাও হয় কিন্তু এইটা হয় না। সো দিস ইজ লাইক হোয়াট ক্যান আই সে, ডাবল মানে ডাবল শিওরিটির জন্য। কথাটা বুঝছো কি বলছি? The tests are done away from the light because silver halides are photosensitive. Photosensitive বলতে যাচ্ছে যে আলট্রাভায়োলেট রেডিয়েশনের আন্ডারে তারা নিজেরা অন্য রিয়াকশন করে অন্য কিছু তৈরি করতে পারে। এই জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট তুমি এই জিনিসটা একটা ডার্ক কন্ডিশনে তৈরি করতে পারো। দ্য কালার অফ দ্য প্রেসিপিটেট বিকামস ডার্ক ওয়েন ইট ইজ এক্সপোজ টু দ্য লাইট। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট যে প্রেসিপিটেটের কালারটা ডার্ক মানে ডার্ক হয়ে যায় যখন লাইটের মধ্যে এক্সপোজ করো। এই যে একটু আগে বলছি ফটোসেনসিটিভ, এই জন্য এখন ডার্ক হইলে তো তুমি আসল কালারটা দেখতে পারবে না, তাই না? এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আমরা একটা ডার্ক কন্ডিশনে এই ফুল টেস্টটা করে থাকি।
আশা করি বলছো। ডান আন্ডার ডার্ক কন্ডিশনস, কথাটা বুঝছো? Yeah. প্লিজ ফিনিশ ইট ফাস্ট। Start writing the next slide as well. It is about identification of other ions. So how do you do this? You can see the tests. If you want to identify carbonates or hydrogen carbonate, you add dilute hydrochloric acid, and the result is bubbles of a colorless gas. For identifying sulfate, you do the same, but this time you add barium chloride solution along with dilute hydrochloric acid, and you get to see a white precipitate of barium sulfate being produced. It's like Ba2 plus and SFO2 minus. If Ba2 plus exists in the compound under test, then it's surely going to get produced. And next, if you want to identify, perform the identification of ammonium ion, you do this process. Pungent গ্যাসটা আসলে সত্যি কথা বলতে কি অ্যামোনিয়া, isn't it? আর এই জিনিসটা হচ্ছে অ্যামোনিয়া উইচ ইজ বেসিক গ্যাস, তাই না? তো বেসিকের কারণে এটা যখন তুমি ড্যাম্প রেট লিটমাস পেপারে অ্যাড করবে তখন কি হবে, এটা টার্নস ব্লু উইচ ইজ এ সাইন অফ অ্যামোনিয়া গ্যাস, কথাটা বুঝছো? আর তারপর হচ্ছে সালফাইড। In order to identify sulfide, you again add dilute hydrochloric acid. This time another pungent gas is involved, but that pungent gas is not ammonia, this is SO2, sulfur dioxide. You then test the gas with potassium dichromate 6. So what you do when you pass sulfur dioxide through potassium dichromate 6, it turns the dichromate 6 from orange to green. So these are some methods and mechanisms in order to find these specific ions. Please write them down, very important. And it is very important that you memorize all of them. This is 4 star. কথাটা হচ্ছে কি বলছি? হ্যালো, একটু ফাস্ট হো। এটাই আসবে। শেষ, ওকে, ভেরি গুড। তারপরে আসো টেস্ট অফ গ্যাসেস। এটাও খুব মজার বিষয়, সেটা হচ্ছে দেখো যে তোমার গ্যাস যেগুলো আছে অক্সিজেন, এইগুলো লেখা শুরু করো, এগুলো ইজি আছে। দিস টাইম ইটস টেস্ট অফ গ্যাসেস। বেসিক্যালি অক্সিজেন করার জন্য কি করবা, একটা গ্লোয়িং স্প্লিন্ট দিবে, তো আইজিসিস দের পড়ছো লাইটেড স্প্লিন্ট
bromine water, bubbling lime water, test with hydrogen glass. I think you can see everything and what are the results, just copy it. This is pretty simple. এখানে এক্সপ্লেন করার মতো আসলে কিছু নাই, এগুলো সব মুখস্থ, এগুলো আসলেই মুখস্থ করা লাগবে, এগুলো আসলে আলাদা করে কিছু বলে লাভ নাই। 4 স্টার দিয়ে দিলাম, প্লিজ ডু ইট। আর ইউ রাইটিং দেম অন আ ফ্রেশ শিট, ইন আ ফ্রেশ কপি, অর তুমি আলাদা, তুমি ডিসঅর্গানাইজড আছো? ওকে, ভেরি গুড। আসলে অফলাইনে পড়াইতেছি না তো এই জন্য বলতেছি। অনেকজন আবার দেখি ডিসঅর্গানাইজড ভাবে লিখে, একটা কবিতে লিখে আবার অন্যটা মনে করো অন্য স্কুলের খাতায় লিখে, আবার পরে মনে করে একসাথে লিখবো এক জায়গায়। এগুলো কইরো না, আবার বলতেছি তোমারই মানে লস। কথাটা বুঝছো? আমার জন্য আলাদা একটা ডেডিকেটেড কপি রাখবা। রাখছো আশা করি, নাকি রাখছো না? ওকে। তোমার কি ইকুইপমেন্ট চেঞ্জ করছো? আমার মনে হয় চেঞ্জ করছো, তাই না? না, আমার কাছে মনে হয়েছে তুমি তোমার ইকুইপমেন্ট কিংবা তোমার ইন্টারনেটের কাজ করছো, এই জন্য আজকে অনেক ভালো সার্ভিস দিচ্ছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ভালোই, ভেরি গুড। ঠিক আছে, আহ, শেষ করো, তারপর নেক্সটে যাই। তোমার সাথে মনে হয় একটা বায়োলজি ক্লাস বাকি রয়েছে, বায়োলজি ক্লাসটা কি তুমি কাল পরশু দিন করতে পারবা সকালের দিকে? ওকে, তাহলে সকালে পরশু দিন 11টার দিকে। আর আজকে তো কেমিস্ট্রি তো শেষ হয়ে গেল এই উইকের জন্য, শেষ করো তাড়াতাড়ি। ডান। ড্যাম্প লেভেল, লেটস গো অন টু দ্য নেক্সট ওয়ান, থার্মাল স্টেবিলিটি। থার্মাল স্টেবিলিটি খুবই ইম্পর্টেন্ট। এই যে কার্বনেটস তৈরি হলো, সালফেটস দেখলাম আমরা, কার্বনেটস দেখলাম, হাইড্রোক্সাইডস দেখলাম, এগুলো থার্মাল স্টেবিলিটি খুবই ইম্পর্টেন্ট, তাই না? এখন থার্মাল স্টেবিলিটি ইন্ডিকেটস কিভাবে, মানে আমরা এটা মেজার করতে পারবো? ইট ইন্ডিকেটস হাউ স্টেবল আ কম্পাউন্ড ইজ when it is heated, দ্যাট ইজ বেসিক্যালি থার্মাল স্টেবিলিটি। মানে মেল্ট হওয়ার আগে কিংবা ডিকম্পোজ হওয়ার আগে কতটুকু সে নিজেকে স্টেবল রাখতে পারে, ওই মেজারমেন্টটাকে আমরা থার্মাল স্টেবিলিটি বলে থাকি। ঠিক আছে? Thermal stability is low for compounds that decompose easily when heated with a Bunsen burner. স্বাভাবিক হিসাব, যার স্টেবিলিটি কম সে তাড়াতাড়ি ডিকম্পোজ হবে বানসেন বার্নার ইয়ে হইলে, তাই না? হিট হইলে স্বাভাবিক। The charge density of the cation affects the thermal stability of the compound. This is very important. Charge density. এখন charge density কিসের উপর ডিপেন্ড করে? The charge and the radius. Charge density is equation is nothing but charge density is equal to charge divided by r square. Okay, so that's the charge of the cation and that's the ionic radius of the what? The cation. Do you get my point? So the higher the charge intensity of the cation, the larger its charge density. মানে যত বেশি চার্জ তত বেশি চার্জ ডেন্সিটি হাই, স্বাভাবিক হিসাব। আর রেডিয়াস যত কম হবে কি হবে? চার্জ ডেন্সিটি বেশি হবে না কম হবে? বেশি হবে, তাই না? এক্স্যাক্টলি, সো ইউ ক্যান জাস্ট রাইট ইট ডাউন। এক্স্যাক্টলি, তো এই আর কি। আর উল্টা হইলে বুঝতে পারছো, রেডিয়াস হাই হইলে কি হবে? চার্জ ডেন্সিটি কম হবে। So compounds that contain cations with a higher charge density are less thermally stable. This is very very important that যাদের higher charge density তারা thermally stable কম। হ্যাঁ, আর যাদের বেশি, মানে যাদের কম তাদের বেশি, বুঝছো? মানে থার্মাল স্টেবিলিটি বেশি, ভাইস ভার্সা, এন্ড ভাইস ভার্সা দিয়ে দিতে পারো, এন্ড ভাইস ভার্সা। Cations with higher charge density have more polarizing power. This is the sole reason why they have less thermal stability. কথাটা বুঝছো? হায়ার চার্জ ডেন্সিটির তারকা তাদের পোলারাইজিং পাওয়ারটা বেড়ে যায়। এখন পোলারাইজিং পাওয়ার কিংবা পোলারাইজিং পাওয়ার মানে তাদের অ্যানায়নকে পোলারাইজ করার ক্ষমতা বেড়ে যায়, এবং পোলারাইজেশনের কারণে কি করে? অ্যানায়নের যে কোভ্যালেন্ট বন্ড আছে না, ওটাকে উইক করে ফেলে এই পোলারাইজেশনের কারণে, টু মাচ পোলারাইজেশনের কারণে। অ্যান্ড ইট মেক্স ইট ইজিয়ার টু ব্রেক ডাউন ইজিলি। এখন তাড়াতাড়ি যদি কোভ্যালেন্ট বন্ড ব্রেক হয়ে যায় তাহলে তো ইয়ে হয়ে যাবে, মানে থার্মাল স্টেবিলিটি কমে যাবে, তাই না? হিট করলে ইজিলি তো সে মেল্ট হয়ে যাবে কিংবা ব্রেক হয়ে যাবে, তাই না? এই জিনিসটা এখন বুঝছো কেন তোমার থার্মাল স্টেবিলিটি লেস, এই আর কি। তো এটা লিখে লিখতে পারো। তো ফাদানস রুল তুমি চাইলে পড়তে পারো।
ফাদানস রুল কি তাহলে? ক্যাটায়ন চার্জ ইনক্রিজেস কি হয়? পোলারাইজেশন কি বাড়ে না কমে? পোলারাইজেশন ইনক্রিজেস, ঠিক আছে? ক্যাটায়ন চার্জ ডিক্রিজেস, ইয়েস, ওকে, এই আর কি, এটা হচ্ছে ফাদানের রুল। আবার আরেকটা আছে কি, ক্যাটায়ন রেডিয়াস ডিক্রিজেস কি, পোলারাইজেশন কমে না বাড়ে? পোলারাইজেশন ইনক্রিজেস, cation radius increases decreases। আর এনায়নের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি তাহলে কি, anion radius increases, obviously polarization বাড়বে। কেন বলো তো? কারণ সে আরো ক্যাটায়নের কাছাকাছি চলে আসবে, তাই না? তো সে তো আরো ইজিলি হয়ে যাবে, মানে ক্যাটায়নই তো সব খেলা খেলতেছে, এই ক্ষেত্রে তুমি ওর কাছে আসতেছো, তাহলে তো আরো তাড়াতাড়ি তোমাকে খেলা দেখাবে, তাই না? এই আর কি, decreases। আর anion charge increases, anion charge decreases। পলারাইজেশন বাড়বে না কমবে বলো? বাড়বে, কমবে। আশা করি অ্যানায়নের পার্সপেক্টিভে আর ক্যাটায়নের পার্সপেক্টিভে এটাই হচ্ছে ফাদানস রুল। ফাদান বাবা মানে ফাদান সায়েন্টিস্ট এটা ইয়ে করছিল। ক্যাটায়ন পার্সপেক্টিভ, এটা হচ্ছে অ্যানায়ন, দাঁড়া এটা একটু বড় করি, একটু অন্যভাবে লিখছি তো তাই। লিখছো দুটাই? শেষ? ওকে, আই থিঙ্ক ইউ হ্যাভ ডান দিস এজ ওয়েল, এটা তো শেষ। ওকে, তারপরে আসো থার্মাল স্টেবিলিটি অফ গ্রুপ টু কম্পাউন্ডস। দেখো গ্রুপ টু কম্পাউন্ডস আর লেস থার্মালি স্টেবল দেন গ্রুপ ওয়ান ডিউ টু দি হায়ার চার্জ ডেন্সিটি অফ গ্রুপ টু cations. All group 2 carbonates decompose when heated to metal oxide and carbon dioxide। এই যে এটা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন, তুমি দেখতেই পারতেছো। গ্রুপ টু নাইট্রেটস অলসো প্রডিউস আ মেটাল অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস অ্যান্ড অক্সিজেন when heated। এই আর কি, এটা হচ্ছে জেনারেল একটা ইকুয়েশন। এগুলো একটু জাস্ট একবার দেখে নিবা, তাহলে মনে করো এই এম এর জায়গায় মনে করো গ্রুপ টুর যে কোনো মেটাল বসায় তুমি ইয়ে করতে পারবা। অলওয়েজ ট্রাই টু রিমেম্বার দ্য জেনারেল ইকুয়েশন, নট দ্য ইন্ডিভিজুয়াল ইকুয়েশনস। ডিড ইউ গেট মাই পয়েন্ট? ইট উইল বি মাচ মোর ইজিয়ার ফর ইউ টু রিমেম্বার দ্য রিয়াকশনস or the type how to formulate the reaction during the exam। Okay, this group 1 thermal stability, group 2 thermal stability। কার্বনেটস এর ক্ষেত্রে গ্রুপ 1 কার্বনেটস এর কোনো থার্মাল ডিকম্পোজিশন হয় না, শুধু লিথিয়াম কার্বনেটটা ডিকম্পোজ করে যখন তুমি হিট করো, সেটা Li2O আর CO2 কে তৈরি করে। আর বাকিগুলা গ্রুপ 2 কার্বনেট সবই ডিকম্পোজ করে এবং ডিকম্পোজ করে মেটাল অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। নাইট্রেটস এর ক্ষেত্রে লিথিয়াম বাদে, লিথিয়ামের নাইট্রেট বাদে বাকি সবগুলোর নাইট্রেট ডিকম্পোজ করে মেটাল নাইট্রেট আর অক্সিজেন তৈরি করে, আর লিথিয়াম নাইট্রেটস কিন্তু ডিকম্প্রেস করে এটা তৈরি করার জন্য। এটা একটু এক্সেপশনাল আর কি, অবশ্যই মনে রাখবা। আর গ্রুপ টু নাইট্রেটস এগুলো সবাই ডিকম্পোজ করে কি তৈরি করে, মেটাল অক্সাইড, অক্সিজেন আর অ্যাসিডিক নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে যখন তুমি এটাকে হিট করো। কথাটা বুঝছো? এগুলো অবশ্যই এই টেবিলটা মাস্ট স্টার স্টার স্টার। তাহলে এই স্টার এইটা যদি মুখস্থ করতে পারো কিংবা মনে রাখতে পারো, তাহলে তুমি যে কোনো রিয়াকশন লিখতে পারবা। কথাটা বুঝছো? এম এর জায়গায় জাস্ট যে কোনো মেটাল বসাই দিবে। কথাটা বুঝছো কি বলছি? ইটস লাইক আ ব্লু প্রিন্ট। প্লিজ ফিনিশ ফাস্ট। এই যে আমি তো উপরে রিয়াকশন জেনারেল ইকুয়েশনে এটা দিয়ে দিছি, দেখছো? এটা হচ্ছে, এটা জেনারেল ইকুয়েশন অফ কার্বনেটস নাইট্রেটস। if you are done you can move on to the last slide of today। বলতে পারো 80% শেষ এই চ্যাপ্টারে, আর টাইট্রেশন আর স্ট্যান্ডার্ড ইয়ে বাকি রয়েছে। অবশ্যই এটা, এই চ্যাপ্টারটা আমার কাছে সবচেয়ে ইজি লাগে, আবার আবার কিছু কিছু ক্ষেত্রে হার্ডও লাগে, কারণ এই অনেক জিনিস মনে রাখা লাগে আর কি।
তবে এটা একটা বেসিক্যালি ধরে নাও, এটা কিছু করার না, আই এম সরি, বাট কেমিস্ট্রি ইজ অ্যাবাউট, এই যে বললাম না এগুলা মনে রাখতে, তোমাকে বলতেছি না তো ইন্ডিভিজুয়াল ইকুয়েশন মনে রাখতে, রিমেম্বার দ্য ব্লু প্রিন্ট অফ ইচ ইকুয়েশন। এই যে তোমাকে ব্লু প্রিন্টসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, দেখছো? সো ব্লু প্রিন্টসগুলো যদি মনে রাখতে পারো, তাহলে মনে করো আলাদা করে, যেমন বইয়ে কিন্তু এগুলো নাই, বইয়ে তোমাকে এক একটা ইকুয়েশন দেখাইছে, দেখছো? আমার আশা করি দেখবা, ইফ ইউ চেক আউট দ্য পিডিএফ, তারা মনে করো গ্রুপ ওয়ান গ্রুপ টু মেটালের এক একটা ইকুয়েশন দেখাইছে, মানে সোডিয়াম সরি ম্যাগনেসিয়াম কার্বনেট আবার বেরিলিয়াম কার্বনেট দেখাইছে। এর ক্ষেত্রে এটা মুখস্থ করা বেটার না? তুমি Mc3O3 MoCO2, এখন তুমি ভাই এম এর জায়গায় যে কোনো মেটাল গ্রুপ টু মেটাল বসাও, এই তো হয়ে যায়। দিস ইজ দ্য ট্রিক। ডিড ইউ গেট মাই পয়েন্ট? আই এম সরি টু সে, বাট দিস টু টেবলস আর ফুল মেমোরাইজিং, আই এম নাথিং টু সে, দিস ইজ অল অ্যাবাউট মি। আচ্ছা শেষ করে ফেলো, এটাকে শেষ করে ফেলো। আর টেস্টিং থার্মাল স্টেবিলিটির ক্ষেত্রে কার্বনেটসের থার্মাল স্টেবিলিটি টেস্ট করার জন্য এগুলোকে লাইম ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করা হয়, which turns milky white when the compound decomposes. It is important to ensure that the surface area of the compound and the strength of the flame are controlled when comparing the thermal stability of different metal carbonates. কারণ ফ্লেমের স্ট্রেংথ যদি সমান না থাকে প্রত্যেকটা টেস্টের সময়, প্রত্যেকটা মেটালের ক্ষেত্রে টেস্ট করার সময়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এটা কালারে এফেক্ট করবে, কথাটা বুঝছো? এই জন্য স্ট্রেংথ অফ দ্য ফ্লেম, মানে মনে করো আমরা যেরকম গ্যাসের যেরকম 1 2 3 4 একটা নব থাকে না গ্যাস স্টোভের মধ্যে, তো এটা প্রত্যেকটা ক্ষেত্রে 2 থাকতে হবে, এই আর কি। একটায় 3 আর একটায় 4 আবার একটা 1 দিলে এরকম হবে না, কথাটা বুঝছো? এই আর কি, এরকম একটা কনসেপ্ট। আর সারফেস এরিয়া অফ দ্য কম্পাউন্ড অবশ্যই, কারণ বেশি সারফেস এরিয়া হলে বেশি কম্পাউন্ড রিঅ্যাক্ট করবে, সারফেস এরিয়া কম হলে কম কম্পাউন্ড রিঅ্যাক্ট করবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। Nitrates thermal stability can be tested by measuring how long it takes for oxygen to relight a glowing speed. আমরা সবাই জানি নাইট্রেট যখন রিঅ্যাক্ট করি তখন কি হয়, অক্সিজেন তৈরি হয়, তাই না? এই অক্সিজেন গ্যাসটা আবার কি আমরা মানে এটা ইয়ে করার জন্য, টেস্ট করার জন্য কি করি, রিলাইট আ গ্লোয়িং স্প্লিন্ট, তাই না? এখন কত সময়ের জন্য অক্সিজেনটা বার্ন করে, যত বেশি সময় অক্সিজেনটা বার্ন করবে তত বেশি বুঝতে পারবো এটার স্টেবিলিটি বেশি, তাই না? আর যত বেশি কম হবে, মানে সরি একটু ভুল বলছি, উল্টা আবার বলি, ধরো এখানে লিখে দিচ্ছি, if the oxygen burns for a long time, this means what? Thermal stability কি কম না বেশি? is higher, isn't it? And vice versa, তাই না? এটা লিখে ফেলতে পারো। It can also be tested by measuring the time taken for the brown gas nitrogen, একই কথা ভাই, তোমার অক্সিজেন ছাড়া তো আরেকটা বাই প্রোডাক্ট আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটারও তুমি ফায়দা নিতে পারো কি, ইট ক্যান অলসো বি টেস্টেড বাই মেজারিং দ্য টাইম টেকেন ফর দ্য ব্রাউন গ্যাস নাইট্রোজেন ডাইঅক্সাইড, কত সময় বেসিক্যালি নাইট্রোজেন ডাইঅক্সাইড সময় লাগে বানানোর জন্য ওইটা। তো ইফ ব্রাউন গ্যাস nitrogen dioxide takes longer time to produce, কি হবে? থার্মাল স্টেট কম হবে না বেশি হবে? অবভিয়াসলি বেশি হবে, তাই না? কেন? কারণ বেশি সময় লাগতেছে বার্ন হইতে, এন্ড ভাইস ভার্সা, তাই না? হ্যালো, প্লিজ রাইট অল অফ দেম। উইথ দিস আওয়ার today's class is over. I would say it's a big class, অনেক নোটস। কয়টা পেজ হইছে? আরো এখনো চ্যাপ্টার কিন্তু শেষ হয়নি, টাইট্রেশন বাকি রয়েছে, স্ট্যান্ডার্ড সলিউশন বাকি রয়েছে, আরো 4 5টা লাগবে, যেটা আমরা নেক্সট ক্লাস করবো, তারপরেই চ্যাপ্টার শেষ হবে। 2 ক্লাসে শেষ হয়ে যাচ্ছে এই চ্যাপ্টার, বুঝো কত বড় চ্যাপ্টার। তোমার সারা তো মিস করলো, আমি জানি না সারা কেন মিস করলো, আমি রেকর্ডিং দিয়ে দিব তাকে, প্লিজ বলবা এই নোটসগুলো লিখতে, নাহলে বলিও লাস্ট নেক্সট ক্লাস জয়েন করতে না, আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি, ঠিক আছে? তোমার ফ্রেন্ড যেহেতু, সে নিশ্চয়ই, সে আমি দেখলাম মেসেজ ডেলিভার্ড, হোয়াটসঅ্যাপে চেক করছে, বাট কেন জয়েন করলো না আমি জানি না। বাট তাকে স্ট্রিক্টলি জানাবা সে যাতে মানে এই নোটস না লেখার আগে কিংবা ক্লাস দেখার আগে যেন নেক্সট ক্লাস জয়েন না করে, কথাটা বুঝছো? শেষ?
ওকে, তাহলে আজকের জন্য এতটুকু পর্যন্তই সত্যি কথা বলতে। আর কোনো হোমওয়ার্ক দিতেছি না। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বায়োলজি, তোমার জন্য নেক্সট ক্লাস বায়োলজি। আর অবভিয়াসলি ওয়েডনেসডেতে, তো সরি টিউসডেতে না আমাদের কেমিস্ট্রি, হ্যাঁ টিউসডেতে নেক্সট ক্লাস অফ কেমিস্ট্রি। ঠিক আছে, আমরা শেষ হয়ে যাবে এই চ্যাপ্টার টিউসডেতেই। ওকে, আজকের জন্য বাই, সি ইউ।